তোমাদের সাথে বোটানি সেমিস্টার 2 ইউনিট 1 ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম টপিক দ্য কম্পোনেন্টস অফ সিস্টেমেটিক্স এর নোমেনক্লেচার এই টপিকটা আজকে আমি পড়াবো এবং এর সমস্ত নোটস কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোডেড। তোমরা চাইলে জয়েন করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। জুলজিও কিন্তু আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি অনার্স অ্যান্ড জেনারেলের জন্য। আর সব থেকে বড় খবর হচ্ছে অ্যাডমিশন কিন্তু চলছে। @Srinjana088 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা অ্যাডমিশন সিটটা বুক করে নিতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিশন সিটটা বুক করে নিতে পারো এবং এফিশিয়েন্টলি তোমরা এক্সামে কিন্তু ভালো নম্বর অথবা সাজেশন বা কমন পেতে পারো। সো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নোমেনক্লেচার টপিকটা পড়ানোর আগে আমাদের সিস্টেমেটিক সম্বন্ধে জানতে হবে যে সিস্টেমেটিক্স হচ্ছে জীবের বৈচিত্র্য এবং তাদের বিবর্তনীয় সম্পর্কের একটি বৈজ্ঞানিক অধ্যয়ন। বিবর্তনীয় সম্পর্ক মানে কি? এভলিউশনারি রিলেশনশিপ। এখানে লেখাও আছে, দেখবে এর ডেফিনেশন হিসাবে। এই এভলিউশনারি রিলেশনশিপ মানে হচ্ছে এটা এরা আগে কি ছিল, এখন কি হয়েছে, মানে বর্তমানের সাথে কি করে এরা পাল্টাচ্ছে, এইটা হচ্ছে এভলিউশনারি রিলেশনশিপ। এই সিস্টেমেটিক্স হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি যেটার মধ্যে বা যেটার একটা অন্যতম বিষয় হচ্ছে নোমেনক্লেচার। বোঝা গেল তাহলে? এই যে সিস্টেমেটিক্সটা, এটি তাদের মিল, পার্থক্য বা বিবর্তনীয় ইতিহাসের ওপরে ভিত্তি করে জীবকে বা উদ্ভিদকে একত্রে শ্রেণীবদ্ধ করে। যেটা বললাম, সিস্টেমেটিক্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি? নামকরণ, which is the system of assigning name to organism in a standardized and universally accepted manner। এবং যথাযথ নামকরণ ব্যতীত বিভিন্ন বিজ্ঞানীরা একই জীবের জন্য বিভিন্ন নাম ব্যবহার করতে পারেন। একটি সুকাঠামোগত বা ওয়েল স্ট্রাকচার নোমেনক্লেচার নিশ্চিত করে যে প্রতিটি প্রজাতি একটি ইউনিক এবং বিশ্বব্যাপী স্বীকৃত, মানে কি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বৈজ্ঞানিক নাম রয়েছে। এবার যাদের বাংলাটা বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য, ফার্স্ট ইউ হ্যাভ টু নো দ্য সিস্টেমেটিক্স। Systematics is the scientific study of the diversity of organisms and their evolutionary relationship, and it aims to classify organisms based on their similarities, difference, and evolutionary history. One of the most important aspects of systematics is nomenclature, which is the system of assigning name to organism in a standardized and universally accepted manner. Without proper nomenclature, different scientists might use different names for the same organism, leading to the confusion in communication. A well-structured naming system ensures that every species have a unique and globally or universally accepted scientific name. বোঝা গেল? যদি কোনো অসুবিধা থাকে এটা বুঝতে অবশ্যই আমায় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এইবারে হচ্ছে কি, দেখো কি অ্যাসপেক্টস অফ নোমেনক্লেচার ইন সিস্টেমেটিক্স কি কি আছে এখানে। ঠিক আছে, একটা নোমেনক্লেচার করতে বা একটা কোনো অর্গানিজমকে নাম প্রোভাইড করতে কি কি লাগে বা কি কি আমরা বৈশিষ্ট্য পড়তে পারি, সেইটা এখানে প্রপারলি ডেসক্রাইব করা আছে। ফার্স্ট হচ্ছে বায়োনমিয়াল নোমেনক্লেচার। এটা আমরা কম বেশি সবাই শুনেছি বায়োনমিয়াল নোমেনক্লেচার, বাকি এটার নাম দ্বিপদী নামকরণ বা দ্বিপদ নামকরণ, তাই তো? এই দ্বিপদ নামকরণটা হচ্ছে দুটি ল্যাটিন বা ল্যাটিনারাইজ নাম ব্যবহার করে প্রজাতির নামকরণের একটা ব্যবস্থা। প্রথম অংশটাকে কি বলা হয়? জেনাস নেম, এবং দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? স্পিসিস এপিথেট। এই জেনাস নেমটা আবার কি হয়? অলওয়েজ ক্যাপিটালাইজড, ঠিক আছে, ক্যাপিটাল। আর এই স্পিসিস নেমটা কি হয়? অলওয়েজ স্মল, ঠিক আছে। এবং together they form the scientific name, which is always italicized or underlined. ওকে, এই সিস্টেমটা 18 শতকে কার্ল লিনিয়াস প্রথম প্রবর্তন করেছিলেন এবং আজও পর্যন্ত এটি ব্যবহৃত হয়। বায়োনমিয়াল নোমেনক্লেচার নিশ্চিত করে যে প্রতিটি প্রজাতির একটা ইউনিক নাম এবং যেটা মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সেই রকম একটা নাম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যদি আমি তোমার একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে। এই যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আমি এখানে উদাহরণটা লিখেও দিয়েছি। ইভেন তোমাদের যদি ডেফিনেশন আসে, ডেফিনেশন কিন্তু আসে বায়োনমিয়াল নোমেনক্লেচার, ডিফাইন বায়োনমিয়াল নোমেনক্লেচার 2 মার্কস, অথবা পার্ট পার্ট করে দিল বোটানি বড় কোয়েশ্চেনের সাথে।
প্রথমে ডেফিনেশন লিখতে হবে, কে প্রবর্তন করেছে লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, এক্সাম্পল। ঠিক আছে, তো এই উদাহরণটা যদি আমি একটু বলি, যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, যেখানে হোমো হলো জেনাস এবং স্যাপিয়েন্স হচ্ছে স্পিসিস এপিথেট। ওকে, কিংবা বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, যেখানে প্যান্থেরা হচ্ছে জেনাস এবং টাইগ্রিস হচ্ছে প্রজাতি। ঠিক আছে, আচ্ছা, দ্যাট মিনস binomial nomenclature is the system of naming species using two Latin or Latinized name. The first part is genus name and the second part is species epithet. First part is written always capital and second part is written always small. Together they form the scientific name, which is always italicized and or underlined. This system was introduced by Carl Linnaeus in the 18th century and still in use today. The binomial system ensures that each species has a unique name that is recognized internationally. So example ki, the scientific name of human is Homo sapiens, where Homo is genus and sapiens is species epithet. Okay, or the other example is the scientific name of tiger is Panthera tigris, where Panthera is the genus and Tigris is the species. Okay, and this system prevents confusion caused by regional names and helps scientists communicate accurately. বোঝা গেল? আচ্ছা, এবারে দ্বিতীয় অ্যাসপেক্ট হচ্ছে কি হায়ারার্কিয়াল ক্লাসিফিকেশন। সেটাও আমরা ছোটোবেলায় পড়েছি। এই হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন হচ্ছে জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা, যা বিভিন্ন জীবিত প্রজাতির শ্রেণীবিভাগের প্রক্রিয়াকে বোঝায়। এখানে বিভিন্ন র্যাঙ্কে প্রজাতিগুলোকে শ্রেণীবিভাগে ভাগ করা হয় এবং প্রতিটি র্যাঙ্ক প্রজাতিগুলি ছোট থেকে বড় পর্যন্ত এভলিউশনারি রিলেশনশিপে ভাগ করে। এই ওয়ার্ডটা কিন্তু একটু বলতে হবে বাবু, কারণ এই এভলিউশনারি রিলেশনশিপ আমি ডেফিনেশনেও লিখেছি। যদি তোমরা না মেনশন করো, কথাটার ডেফিনেশনের কোনো গুরুত্বটা থাকছে না। কি করে ভাগ করা হতো? এভলিউশনারি রিলেশনশিপে ভাগ করা হতো। ঠিক আছে, আচ্ছা, দ্যাট মিনস টু অর্গানাইজ ডাইভার্সিটি অফ লাইফ, সায়েন্টিস্ট ক্লাসিফাই organism into a hierarchical system of ranks. This rank represents different level of evolutionary relationship from the broadest to the most specific. The standard classification hierarchy is as follow. দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে ডোমেন, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনার, স্পিসিস। এটা আমরা ছোটোবেলাতেও পড়েছি, এটা আমরা এখন একটুখানি রিকল করে নেব। ওকে, আচ্ছা, এবারে যদি তোমাদের যদি এখানে এক্সাম্পল লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি এক্সাম্পল দিয়ে দেবো। কিন্তু এই ডেফিনেশন আর এই অর্ডারটা লিখলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবারে হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার মানে হচ্ছে জীবের নামকরণের ধারাবাহিকতাকে নিশ্চিত করার জন্য কি করা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলি নামকরণের বিভিন্ন কোডের অধীনে বিভিন্ন বিধি এবং নির্দেশিকা প্রতিষ্ঠা করেছে। এই কোডগুলি নির্দিষ্ট করে যে কিভাবে বৈজ্ঞানিক নামগুলো নির্ধারিত করা উচিত এবং আরও নিশ্চিত করে যে নামগুলি ইউনিক হবে এবং সর্বজনীনভাবে স্বীকৃত বা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে। এখানে কতগুলো কোড দেওয়া আছে দেখো, ICZN ফর অ্যানিমাল নেমস। ঠিক আছে, যখন কোনো প্রাণীর নামকরণ করা হয় তখন ICZN মানে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার হিসাবে নামকরণটা দেওয়া হয়। ICN ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর অ্যালগি, ফাঞ্জাই, প্ল্যান্টস, মানে কি যখন প্ল্যান্টস, অ্যালগি, ফাঞ্জাইয়ের নামকরণ করা হয় তখন দেওয়া হয়। এখানে ICNP দেওয়া আছে, ব্যাকটেরিয়ার নামকরণের জন্য দেওয়া হয়। ICTV দেওয়া আছে, এখানে কী হয়, ভাইরাসের নামকরণের জন্য দেওয়া হয়। প্রত্যেকটা কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে, তোমরা কিন্তু খুব ভালো করে পড়ো। ঠিক আছে, তো এই ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার এই ব্যাপারটা হচ্ছে কি, to ensure consistency in naming organism, international organizations have established rules and guidelines under different codes of nomenclature. These codes specify how scientific names should be assigned, ensuring the names are unique and universally recognized. The major codes of nomenclature includes, look at this, the major codes of nomenclature includes ICZN for naming animals, ICN
governs the naming of plant, algae and fungi, previously known as ICBN. ICN এর প্রিভিয়াস নাম কি ছিল? ICBN। ICBN এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এখন কি হয়েছে? ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। ঠিক আছে। আর কি আছে? ICNP, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ প্রোক্যারিওটস। এটা কি করে? ব্যাকটেরিয়াদের নামকরণে সাহায্য করে। অ্যান্ড ICTV হচ্ছে ফর ভাইরাস। ঠিক আছে, গভর্ন দ্য নেমিং অফ ভাইরাস। ওকে, আচ্ছা, এবারে চলে আসি ফোর্থ অ্যাসপেক্টসে। কি আছে? রুলস ফর নেমিং, তাই তো? আচ্ছা, মানে হচ্ছে কি, বৈজ্ঞানিক নামকরণের ধারাবাহিকতা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মকে অনুসরণ করা হয়, এটা আমরা সবাই জানি। তাও আমি তোমাদেরকে একবার প্রথম থেকে বলে দিই, যখন পরীক্ষায় লিখবে তখন সুবিধা হবে। প্রথমে কি হয়, যে নামটি অবশ্যই ল্যাটিন বা ল্যাটিনারাইজড আকারে থাকতে হবে। আচ্ছা, এই ল্যাটিন নামটাকেই কেন ধরা হয়? অন্য কোনো নামটাকে কেন আমরা বৈজ্ঞানিক নামকরণের সময় ইউজ করতে পারি না? কারণ ল্যাটিনটা হচ্ছে বিজ্ঞানের ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। ওই জন্য যখনই আমরা কোনো বৈজ্ঞানিক নামটি লিখব, তখন কি থাকতে হবে? ল্যাটিন বা ল্যাটিনারাইজড আকারে সেটা থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি, এই জেনাস নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, এবং প্রজাতির নাম মানে স্পিসিসের নাম অবশ্যই তার জেনাসের মধ্যে ইউনিক হতে হবে। থার্ড হচ্ছে কি, এটি অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, মানে এই নামটা, সাইন্টিফিক নামটা দেওয়া হচ্ছে, সেই নামটা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হওয়ার জন্য একটা সাইন্টিফিক বা তোমার সায়েন্সের জার্নালে সেটা আপলোড মানে প্রকাশ করতে হবে। ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে কি, অগ্রাধিকার নীতিটি বা প্রিন্সিপাল অফ প্রায়োরিটি তোমাদের এই টপিকের এই চ্যাপ্টারের মধ্যেই আছে, আমি অবশ্যই তোমাদেরকে পড়াবো কিছু ভিডিও পরে। তো এই প্রিন্সিপাল অফ প্রায়োরিটির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটাকে বলা হয় বাংলায় কি? অগ্রাধিকার নীতি। এবং এই প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলে যে একই জীবের জন্য যদি একাধিক নাম বিদ্যমান থাকে, তবে প্রথম বৈধভাবে প্রকাশিত নামটি কিন্তু গৃহীত হয়। ঠিক আছে। এই যে এই রুলসগুলো বিভিন্ন কনফিউশন বা বিভ্রান্তিকে এড়ায় এবং নিশ্চিত করে যে প্রতিটি প্রজাতির একটি স্বতন্ত্র ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড বা স্বীকৃত নাম রয়েছে। এবারে রুলস অফ নেমিং, যারা বাংলায় বুঝতে অসুবিধা হয় তাদের জন্য। রুলস অফ নেমিং হচ্ছে কি, সাইন্টিফিক নেমিং ফলোস সেভারাল ইম্পর্টেন্ট রুলস টু মেনটেন কনসিস্টেন্সি। দ্য নেম, the first is the name must be in Latin or Latinized form, as Latin is a universally language in science. Okay, the second one is the genus name is unique and the species name must be unique within its genus. Third key, the name must be published in a scientific journal for it to be officially accepted. And fourth, the last one, the principle of priority states that if the multiple names exist for the same organism, the first validly published name is accepted. Okay, so these rules prevent confusion and ensure that each species has a distinct recognizable name. Okay, আচ্ছা, এবারে দেখো কি আছে, টাইপ স্পেসিমেন। ওকে, নেক্সট অ্যাসপেক্ট কি, এটা টাইপ স্পেসিমেন। এই টাইপ স্পেসিমেনটা একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, টাইপ স্পেসিমেন হচ্ছে একটা ধরনের নমুনা যেটা একটা প্রজাতির নামের জন্য রেফারেন্স হিসাবে কাজ করে, এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে হলোটাইপ। দেয়ার আর মেনি টাইপস ইন টাইপ স্পেসিমেন। হলোটাইপ হতে পারে, প্যারাটাইপ হতে পারে, এছাড়া কি হতে পারে, এছাড়া লিও টাইপ হতে পারে, এছাড়া হতে পারে লেক্টোটাইপ হতে পারে, এছাড়া হতে পারে সিন টাইপ। ওকে, এরকম বিভিন্ন ধরনের টাইপস কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, আমি এখানে আরও ভালো করে জিনিসটাকে দিয়েছি। এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, তোমাদের নোটসের সাথেই আছে, যখন টেলিগ্রামে দেখবে তখনই তোমরা পাবে। যদি তোমাদেরকে টাইপ স্পেসিমেনটা পুরো টোটালি বললো যে তোমরা ডিসক্রাইব করো 5 মার্কসের জন্য, তখন কি হবে? আমি যেটা বললাম যে টাইপ স্পেসিমেন কি, টাইপ স্পেসিমেন হচ্ছে এক ধরনের নমুনা যেটা একটা প্রজাতির নামের জন্য রেফারেন্স হিসাবে কাজ করে, এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকারটি হচ্ছে হলোটাইপ। ঠিক আছে, হলোটাইপটা প্রথমেই দেওয়া আছে। ওকে, আচ্ছা, এই হলোটাইপটা হচ্ছে যখন ধরো 10টা বাটারফ্লাইজকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার 10টা বাটারফ্লাইজের মধ্যে যেটা বেস্ট সব থেকে, সেইটাকে অ্যাজ আ হলোটাইপ হিসাবে বিজ্ঞানীরা
টাইপ স্পেসিমেনে নিযুক্ত করে, ঠিক আছে। এবং এইটাই কি হয়ে যায়, এই হলোটাইপটাই কি হয়ে যায়, একটা অফিসিয়াল রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে প্যারাটাইপ। প্যারাটাইপটা কি, প্যারাটাইপটা হচ্ছে ধরো এই যে 10টা মৌমাছি বা 10টা প্রজাপতি বিজ্ঞানীরা নিয়েছিলেন, এই 10টা প্রজাপতির সঙ্গে কিন্তু মানে একটা যে বেস্ট নেওয়া হলো হলোটাইপ, বিভিন্ন ধরনের প্রজাপতিগুলোকে কিন্তু আরও আলাদা আলাদা জায়গা থেকে নেওয়া হচ্ছে, এইগুলো হচ্ছে প্যারাটাইপ। প্যারাটাইপটা কি, প্যারাটাইপটা হচ্ছে সায়েন্টিস্টরা আরও কিছু মৌমাছি কালেক্ট করে সেম স্পিসিসের থেকে, কিন্তু সেগুলোর ভেরিয়েশন শো করে, এইটা হচ্ছে প্যারাটাইপ। এবার এবার হচ্ছে কি দেখো, সিন টাইপ। সিন টাইপ মানে হচ্ছে যদি কোনো হলোটাইপ চুজ না করা হয় তখন সায়েন্টিস্টরা কি করে, মাল্টিপল স্পিসিস তারা রেফারেন্স হিসাবে কাজ করে, কার জন্য, সেই স্পিসিসটার জন্য যেটা তারা প্রথমে তুলে এনেছিল। সিন টাইপ মানে হচ্ছে অনেকগুলো স্পিসিস তারা কালেক্ট করবে যখন কোনো হলোটাইপ থাকবে না, ঠিক আছে। একটা আমরা কি করছিলাম, প্রথমে একটা স্পিসিস নিলাম, সেই স্পিসিসটার একটা হলোটাইপ নিলাম ফর কি, অফিসিয়াল রেফারেন্সের জন্য, সেটাকে আমরা কি বলছিলাম, হলোটাইপ। এই হলোটাইপটা যখন আমরা কালেক্ট করছি না, হয়তো কোনো কারণে কালেক্ট করছি না, তখন কি হচ্ছে, বিজ্ঞানীরা পরে কি করতে পারেন যে বিভিন্ন মাল্টিপল স্পেসিমেন তার রেফারেন্সের জন্য তারা কালেক্ট করতে পারে, সেইটাকে বলা হচ্ছে সিন টাইপ। আচ্ছা, এবারে কি আছে দেখো, এবারে আছে লেক্টোটাইপ। লেক্টোটাইপ মানে হচ্ছে যখন ধরো একটা স্পিসিসেরই অনেকগুলো নাম হয়ে গেছে, একটা স্পিসিসের বহু নাম হয়ে গেছে, তখন তো বিজ্ঞানীদের একটু কনফিউশন হবে যে কি এখন কি একটা নামে ডাকবো যে এই নামটাই ওটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে, তখন ওই সমস্ত নামগুলো থেকে একটা নাম তারা পিক করে তার মেন রেফারেন্সের জন্য, তাকে বলা হয় কি, লেক্টোটাইপ, ঠিক আছে। ধরো যদি 3টে বাটারফ্লাই থাকে সিন টাইপের জন্য, ভাবো একটা বাটারফ্লাইকে ডেসক্রাইব করার জন্য 3টে বাটারফ্লাই নেওয়া হয়েছে সিন টাইপে, ঠিক আছে। তখন কি হয়, একজনকে সিলেক্ট করা হয়, সেই সিলেক্ট করে কি করা হয়, কনফিউশনগুলো এড়ানো যায়, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে নিওটাইপ। আচ্ছা, এই নিওটাইপ মানে হচ্ছে ধরো এই প্রথমে যে হলোটাইপটা আমরা কালেক্ট করেছিলাম, এই হলোটাইপটা কোনো কারণে লস্ট হয়ে গেল বা হারিয়ে গেল বা পুড়ে গেল বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তখন সায়েন্টিস্টরা ওই হলোটাইপ মানে যে স্পিসিসটাকে ডেসক্রাইব করার জন্য তো হলোটাইপটা ছিল, সেই স্পিসিসটাকে ডেসক্রাইব করার জন্য একটা নিউ স্পেসিমেন আনবে তাকে রিপ্লেস করার জন্য, তখন তাকে বলা হচ্ছে কি, নিওটাইপ, ঠিক আছে। তার মানে নিওটাইপ হচ্ছে একটা নিউ স্পেসিমেন। কিসের নিউ স্পেসিমেন, যে স্পিসিসটাকে আমরা ফার্স্টে একদম পিক করেছিলাম, তার সাইন্টিফিক নেম দিয়েছি, তাকে আমরা দেখেছি তার ভেরিয়েশনগুলো, সেই স্পিসিসটার একটা পুরো মানে সেম সেম যা যা ভেরিয়েশন দেখাবে সেরকম একটা স্পিসিস কালেক্ট করার জন্য তাকে বলা হচ্ছে কি, নিওটাইপ, ঠিক আছে। এখানে কি দেওয়া আছে দেখো, ইফ আ হলোটাইপ স্পেসিমেন ওয়াজ স্টোরড ইন দ্য মিউজিয়াম বাট লস্ট ইন আ ফায়ার, তাহলে কি করা হয়, আর সায়েন্টিস্ট ক্যান সিলেক্ট আ নিওটাইপ ফ্রম আ সিমিলার স্পেসিমেন, ঠিক আছে। আচ্ছা, এবারে কি আছে দেখো, আইসোটাইপ। আইসোটাইপ মেনলি হচ্ছে একটা ডুপ্লিকেট কপি যেটা হলোটাইপের, যখন সায়েন্টিস্টরা কালেক্ট করেন এই সমস্ত স্পেসিমেন তখন কি করা হয়, হলোটাইপ একটা নেওয়া হয়, তারই একটা ডুপ্লিকেট কপি রেখে দেওয়া হয় অ্যাজ আ কি নাম দিয়ে, আইসোটাইপ নাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবারে আছে দেখো কি দেখো, টপোটাইপ। টপোটাইপ মানে হচ্ছে কোনো স্পেসিমেন যখন সেম প্লেস থেকে কালেক্ট করা হয় যেখান থেকে হলোটাইপটা পাওয়া গেছিল, তখন তাকে বলা হয় টপোটাইপ। এই টপোটাইপটা কি করা হয়, আফটার ফিউ ইয়ার্স বা অনেক বছর পর সেই জায়গা থেকে যদি পাওয়া যায় সেম স্পেসিমেন অ্যাজ দ্য হলোটাইপ, তখন তাকে কি নাম দেওয়া হয়, টপোটাইপ। বোঝা গেল তাহলে, এখানে একটা সামারি টেবিল করা আছে, সেইটা থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো টোটাল একটা টাইপ স্পেসিমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, ওকে। এরপরে পরের কি অ্যাসপেক্টস দেখো কি আছে, সিনোনিমস অ্যান্ড হোমোনিমস, তাই তো। আচ্ছা, সিনোনিমস মানে আমরা সবাই জানি সমার্থক শব্দ, ঠিক আছে। এই সমার্থক শব্দটা কি করা হয়, ধরো কখনো কখনো একই প্রজাতি বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা বিভিন্ন নামে বর্ণনা করা হয়। এবার একটা প্রজাতিকে যদি আমরা বিভিন্ন নামে বর্ণনা করি তাহলে আমাদের কনফিউশন হবে যে এবার কোন নামটাই আমরা অ্যাকচুয়ালি ডাকবো, তখন কি করা হয় যে
নামকরণের বিধি অনুসরণ করে তার প্রথমে যে নামটি দেওয়া হয়েছিল সেইটাই স্পিসিসটার জন্য ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নাম হিসেবে গণ্য করা হবে এবং অন্যান্য নামগুলো প্রতিশব্দ হিসাবে ব্যবহার করা হবে। ওকে, দ্যাট মিনস sometimes the same species is described under different names by different scientists. When this happens, only the earliest valid name is recognized and the other are considered synonyms. নেক্সট হচ্ছে হোমোনিমস। হোমোনিমস মানে কি, মাঝে মধ্যে একটি নামই ভুল করে দুটি পৃথক প্রজাতির জন্য নির্ধারণ করা হয়। তখন কি করা হয়, নামকরণের বিধি অনুসরণ করে এইটা অনুমোদিত হয় যে একটি নাম পরিবর্তন করা হবে। ধরো একটা প্রজাতির দুটো নাম, সেই একটা নাম পরিবর্তন করা হচ্ছে এবং আরেকটা যে নাম থাকছে সেটাই প্রজাতির আসল নাম হিসাবে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে হোমোনিমস। দ্যাট মিনস অকেশনালি দ্য সেম নেম ইজ মিস্টেকেনলি অ্যাসাইন টু টু ডিফারেন্ট স্পিসিস অ্যাকর্ডিং টু নোমেনক্লেচার রুল। দিস ইজ নট অ্যালাউড অ্যান্ড ওয়ান অফ দ্য নেমস মাস্ট বি চেঞ্জ। ওকে, বোঝা গেল। এবারে হচ্ছে অথরিটি সাইট্রেশন। ঠিক আছে, অথরিটি সাইট্রেশন মানে হচ্ছে বৈজ্ঞানিক নামকরণের সময় বিজ্ঞানীর নাম যিনি প্রথমে একটা প্রজাতির বর্ণনা দিয়েছিলেন তা প্রায়শই কি হয়, সায়েন্টিফিক নেমের পরে অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, এবং এই যে অথরিটি সাইট্রেশনটা করা হয়, এটা কি করা হয়, মূল আবিষ্কারক যিনি নামটা দিয়েছিলেন তাকে ক্রেডিট দিতে সহায়তা করে এবং হিস্টোরিক্যাল রেকর্ড বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এটা এই যে হিস্টোরিক্যাল রেকর্ডটা বজায় রাখতে সাহায্য করছে, কীভাবে করছে, ধরো ক্যালোলাস লিনিয়াস, আমরা সবাই জানি কোনো সায়েন্টিফিক নাম দিল, একটা প্রজাতির পর তার নামটা বসানো হলো, হয় বসানো এবং হলো, এবং সালটাও দেওয়া হলো, তার মানে আমরা কি আমাদের পুরোটাই পড়তে হচ্ছে এবং এইটা কি আমরা বুঝতে পারছি এটা ক্যালোলাস লিনিয়াস 1758 সালে এই নামটা বা সায়েন্টিফিক নামটা তিনি দিয়েছিলেন। ক্লিয়ার? আচ্ছা, এই অথরিটি সাইট্রেশন, that means in scientific naming, the names of the scientists who first describe a species is often included after the scientific name. This helps give credit to the original discoverer and maintain historical record. এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে প্যান্থেরা লিও লিনিয়াস, যেটা আমি বলছিলাম 1758. হিয়ার লিনিয়াস ওয়াজ সায়েন্টিস্ট হু ফার্স্ট ডেসক্রাইব দ্য লাইন অ্যান্ড 1758 is the year it was published. Okay, authority citation helps track the history of species classification and ensure accuracy in taxonomical studies. ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স মানে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে যা যা পড়ালাম এর কি কি গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা তোমাদেরকে পড়ে নিতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে, ওই জন্যই আমি তোমাদেরকে দিয়েছি অ্যাকিউরেট নোটসটা তুমি আমার থেকেই পাবে। আর একটা কোয়েশ্চেন দিয়েছি, খুব ভালো করে পড়াশোনা করো তোমরা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।